আমরা লেকচার 11 শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। তো আজকের টপিক আমরা নার্সড ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করব। আর নার্সড ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমরা লেকচার 10 পর্যন্ত যা সব শিখেছি সেগুলো কাজে লাগবে। আর যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে, যে ট্রায়াঙ্গেলটা আমরা বার করেছিলাম, যে ট্রায়াঙ্গেলটা আমরা ডিরাইভ করেছিলাম এবং ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা আর্ম কিভাবে আমরা লিখেছি সেটাও তোমরা দেখেছো। সেই আর্মগুলোর রিলেশনশিপই কিন্তু নার্সড ইকুয়েশন দেবে। আর এই নার্সড ইকুয়েশনটা করোশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে নার্সড ইকুয়েশন ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের থার্মোডাইনামিক্সটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। তার কারণ হচ্ছে নার্সড ইকুয়েশনে দুখানা পার্ট থাকবে। একটা হচ্ছে পোটেনশিয়াল, যেটা ডেফিনেটলি থার্মোডাইনামিক্সের সঙ্গে জড়িয়ে আছে, জি এর সঙ্গে জড়িয়ে আছে। আর একটা থাকবে, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, যে রিয়াকশনটা হচ্ছে, যে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, তার কনসেন্ট্রেশনগুলো কিন্তু ওই নার্সড ইকুয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তার মানে আমি কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি। আবার কনসেন্ট্রেশনটা আমরা দেখেছি ফ্রি এনার্জির সঙ্গে জড়িয়ে আছে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে। ঠিক আছে, তার মানে আমরা পুরো একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের থার্মোডাইনামিক্সটা নার্সড ইকুয়েশন দিয়ে আমরা রিফ্লেক্ট করতে পারি। কারণ আমরা যখনই কোনো করোশন দেখি, ক্যাথোড হয়, অ্যানোড হয়, এবং ক্যাথোড এবং অ্যানোড হলে সেখানে একটা পোটেনশিয়াল থাকবে। সেই পোটেনশিয়ালটা কিন্তু ওই নার্সড ইকুয়েশনের থ্রু দিয়েই, মানে মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পারি, বুঝতে পারি যে কতটা পোটেনশিয়াল হবে। হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখা দরকার, নার্সড ইকুয়েশন আমরা যেটা করব সেটা কিন্তু শুধু থার্মোডাইনামিক্সই রয়েছে, সেখানে কিন্তু কাইনেটিক্স এর কোনো সম্পর্ক নেই। কারণ যেহেতু এটা ফ্রি এনার্জির সঙ্গে জড়িয়ে, ফ্রি এনার্জি সবসময় আমাকে পসিবিলিটি দেয় যে আমার এটা রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি হবে কি হবে না, কিংবা নন স্পন্টেনিয়াস হবে কি হবে না, মানে করোশন হবে কি হবে না সেটা আমাকে বোঝায়। ঠিক আছে, কিন্তু কত রেটে হবে, অ্যাকচুয়াল ফিজিবিলিটি, সেটা কিন্তু আমরা এই নার্সড ইকুয়েশন দিয়ে বার করতে পারি না। তার জন্য আমাদের লাগবে হচ্ছে কারেন্ট ব্যাপারটা আনতে হবে, কারেন্ট ডেন্সিটি ব্যাপারটা আনতে হবে। তখন সেটা কিন্তু করোশন কাইনেটিক্সের মধ্যে পড়ে, আর নার্সড ইকুয়েশনটা করোশন থার্মোডাইনামিক্সের মধ্যে পড়ে। তা আমরা দেখি যে ট্রায়াঙ্গেলটা কি আমরা বার করেছি। একটা ট্রায়াঙ্গেল বার করেছিলাম, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রিলেশন বোঝাচ্ছে তিনটে কোয়ান্টিটির। একটা হচ্ছে ফ্রি এনার্জি, একটা হচ্ছে কে এ, আর একটা হচ্ছে ই নট। ওকে, আর এইগুলো সব আমার স্ট্যান্ডার্ড ভ্যালু। এইটা স্ট্যান্ডার্ড, এই যে যখনই আমরা একটা সুপারস্ক্রিপ্টে নট বসাই, সেটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। তা এখানে আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আর কেন রিডাকশন? কারণ আমরা সবসময় কিন্তু এই যে এটা আমরা বার করেছি, এই ট্রায়াঙ্গেলটা যে বিভিন্ন রিলেশনগুলো বার করেছি, সেটা আমরা এই রিলেশনটা দিয়ে এই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের বেসিসে আমরা কিন্তু এই রিয়াকশন, এই ট্রায়াঙ্গেলটা বার করেছি। আর এটা হচ্ছে রিডাকশন, অথবা আমরা বলতে পারি ক্যাথোডিক রিয়াকশন। এটা কেমিক্যাল রিয়াকশন অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, কারণ একটা ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইবার এই আর্মগুলো কি রিলেশন ছিল? ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট। এই দিকের রিলেশনটা হচ্ছে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে এ। এ মানে হচ্ছে অ্যাক্টিভিটি, মানে আমরা ওই যে স্পিসিসগুলো ছিল, যে কনস্টিটিউয়েন্টসগুলো ছিল, মানে ওই রিয়াকশনের মধ্যে, সেইগুলোর অ্যাক্টিভিটি। আর এই রিলেশনটা হবে হচ্ছে এন এফ ই নট ইকুয়াল টু আর টি এল এন কে এ। ওকে, তার মানে আমরা এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে পেয়ে গেলাম, এবং আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে 20/5 ডিগ্রি সেলসিয়াস
1 অ্যাটমসফিয়ার প্রেসারে আমরা এই পুরো ট্রায়াঙ্গেলটা বার করেছি। আর এই রিলেশনগুলো আমরা দেখে নিলাম। এইবারে আমরা যেখান থেকে আমরা এইটা এসছে, এই ইকুয়েশনটা এসছে, সেটা দেখা যাক। আমরা কি করেছিলাম, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কে এ, আমি প্রাইম রাখলাম এখানে। আর আগের লেকচারে কি রেখেছি সেটা একটু দেখে নিই, তাহলে ওই নোটেশনটা ইউজ করব। ঠিক আছে, এখানে আমি কোনো নোটেশন ইউজ করিনি, আমি এখানের ইউজ করছি। এখানে কে প্রাইমটা কেন রেখেছি সেটা বলছি। কে এটা হচ্ছে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা কখন হবে, যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। আর ইকুইলিব্রিয়ামে কখন পৌঁছাবে, এটা আমরা আগেই করেছি, পিটি কখন পৌঁছাবে, যখন ডেল্টা জি পিটি ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে বোঝাচ্ছে ইকুইলিব্রিয়াম। আর যখনই ইকুইলিব্রিয়াম পৌঁছাবে তখনই কিন্তু আমার এই ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ডেল্টা জি নট পিটি ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে এ। এখানে আমি প্রাইমটা কিন্তু সরিয়ে দিয়েছি, এই যে প্রাইমটা আমি রাখছিলাম এটাকে আমি সরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, আর সেটা ভ্যালিড হচ্ছে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তার আগে পর্যন্ত কে বেসিক্যালি কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি রেশিও বিটুইন প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এখানে কে এ হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, activity of product and activity of reactant. Okay, activity of reactant. Fine. যখন এই ইকুয়েশনটা যখন লিখছি তখন কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়নি, ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু এই রেশিওটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তখনই বলা যাবে যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে। আমি একটু রিপিট করলাম ভালো করে বোঝানোর জন্য, কারণ কখনো এই যে রেশিওটা এটাকে অন্য একটা টার্ম দিয়ে আমাদের ভাবতে হবে, তাই জন্য আমি কে প্রাইম লিখেছি, কে এ প্রাইম, যেটা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের রেশিওটা বোঝাচ্ছে। আর যখনই আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাব তখনও কিন্তু এক্সপ্রেশনটা একই থাকবে, কিন্তু সেটা স্পেসিফিক টু ইকুইলিব্রিয়াম। ফাইন, ওকে। তা এইখানে এটা যখন পেয়ে গেলাম তখন এবারে দেখা যাক, আমি যদি ডেল্টা জি নটটাকে যদি মাইনাস এন এফ ই নট লিখি, আর এনটা হচ্ছে এই এন, আর এফটা হচ্ছে 1 ফ্যারাডে, আর ই নট হচ্ছে পোটেনশিয়াল। ফাইন, এটা আমি লিখতে পাচ্ছি। তার মানে এটা যদি লিখতে পারি, আর যদি নন ইকুইলিব্রিয়াম হয় তখন আমি করব ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই লিখব। এটা কিন্তু তখন স্ট্যান্ডার্ড কন্ডিশন নয়, ইকুইলিব্রিয়াম কন্ডিশন নয়। ঠিক আছে, ফাইন। যদি এই রকম হয় নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আমি এটা একটা লিখলাম, তার মানে আমি দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমি লিখতে পারি এই ইকুয়েশনটা আর একবার লিখি, আমি পিটিটাকে সরিয়ে দিচ্ছি, পি আর টি কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু সবসময় ভ্যালিড। আর এইটা হচ্ছে এই কন্ডিশনটা আমরা নিয়েছি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কে এ প্রাইম। আমি এখান থেকে লিখতে পারি মাইনাস এন এফ ই ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট প্লাস আর টি এল এন activity of product, activity of reactant. Fine. তার মানে এবারে অ্যাক্টিভিটি যদি আমি এই ইকুয়েশনটা দেখি, এম এন প্লাস প্লাস এন ই ইকুয়াল টু এম, আমার রিয়াকশনটা যদি আমি রিডাকশন ধরি, তার মানে এটা হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। ওকে,
প্রোডাক্টটা কি দাঁড়াচ্ছে? প্রোডাক্টটা হচ্ছে রিডাক্ট্যান্ট, কারণ অক্সিড্যান্ট রিডিউসড হয়, রিডাক্ট্যান্ট অক্সিডাইজড হয়। ঠিক আছে, আর এইটা হচ্ছে রিয়াক্ট্যান্টটা হচ্ছে আমার অক্সিডেন্ট। এখনো পর্যন্ত সব ঠিক আছে। রিয়াক্ট্যান্টটা হচ্ছে আমার অক্সিডেন্ট, আর এইটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে সব সময় H প্লাস প্লাস ই ইকুয়াল টু এইচ এইটাতে চলে যাবে, আর যদি আমি 2 করি তাহলে H2 হয়ে যাবে, এই রিয়াকশানটায় চলে যাবে। আমরা খুব ভালোভাবেই জানি যে হাইড্রোজেন গ্যাস হচ্ছে খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট তার মানে কি রিডাক্ট্যান্ট, আর এইটা হচ্ছে তার মানে আমার অক্সিড্যান্ট হবে। ফাইন, ওকে, এই রিয়াকশনটা গেলেই কিন্তু আমার সম্পূর্ণভাবে বোঝা যাবে। তাই জন্য যদি আমি বাঁ দিকে ইলেকট্রনটাকে লিখি রিয়াকশনের এবং প্লাস দিয়ে লিখি, তখন বাঁ দিকের পার্টটা অক্সিড্যান্ট আর ডান দিকের পার্টটা রিডাক্ট্যান্ট, সেরকমভাবেই ধরতে হবে। কিন্তু পরে যখন একটু কমপ্লিকেটেড রিয়াকশন আসবে তখন আমাকে দেখতে হবে কার অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে, সেটাই কিন্তু ফাইনালি আমার রিডিউসড হচ্ছে আর কি। ফাইন, কিন্তু আমরা যখন আর কি ওটাকে রেশিও হিসেবে লিখবো তখন বাঁ দিকের পুরো অংশটাই কিন্তু অক্সিড্যান্ট হিসেবেই ধরবো। ঠিক আছে, এইটা মাথায় থাকে যেন। তার মানে এটাকে আমি লিখতে পারি ই ইকুয়াল টু ই নট প্লাস আর টি, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর টি এল এন এ প্রোডাক্ট ডিভাইডেড বাই এ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, আর এখানে আমি রিডাকশন হিসেবে ধরছি, তার মানে আমি যে পোটেনশিয়ালটা আসছে সেটাকে এইভাবে নোটেশন দিয়ে আমি দেখতে পারি, এম এন প্লাস টু এম, এটাকে ধরতে পারি। অথবা আমি এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে ধরি এম এন প্লাস এম, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের ভ্যালু, এটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনের ভ্যালু। ওকে, যে পোটেনশিয়াল যেটা ডেভেলপ হচ্ছে। ফাইন, তো এই দুটোকে আমি ওইভাবে লিখতে পারি। তার মানে আমি লিখতে পারি ই এম এন প্লাস এম ইকুয়াল টু ই নট এন প্লাস এম, কারণ আমি সবসময় রিডাকশন নিচ্ছি, মাইনাস আর টি এল এন অ্যাক্টিভিটি অফ এম অ্যাক্টিভিটি অফ এন প্লাস। ঠিক আছে, আর এখানে এম প্লাসটা কি? অক্সিডেন্ট, আর অক্সিডেন্টটাকে আমি যদি ছোট করে দিই, আমি শুধু এই পার্টটা নিই, তার মানে আমি লিখতে পারি অক্স, আর যদি রিডাক্ট্যান্টের যদি আমি এইটুকু পার্টটা নিই তাহলে আমি লিখতে পারি রেড। ওকে, তা আমি করতে পারি, কি করতে পারি, এটাকে আমি অন্যভাবে লিখতে পারি ই এম, এম প্লাসটা তখন অক্স, অক্স রেড ইকুয়াল টু ই নট অক্স রেড, এটাকে আমি প্লাস করে নিলাম। প্লাস করে নিলে আরেকটা জিনিস করতে ভুল হয়ে গেছে, সেটা একটু কারেক্ট করে নাও, এখানে নিচে এনএফটা বসবে কিন্তু, কারণ এই এনএফটা ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এই দুটো কেটে যাচ্ছে আর আমার এনএফটা নিচে আসছে, এই এনএফটা কিন্তু তোমরা প্লিজ অ্যাড করে নিও। ঠিক আছে, আর টি বাই এনএফ লন, আমি এখানে ঘুরে যাবে এম প্লাস এন প্লাস ডিভাইডেড বাই এ এম, এটা কি আমি লিখতে পারি, এই পার্টটাকে আমি কিভাবে লিখতে পারি, আর টি বাই এন এফ এল এন এ অক্স ডিভাইডেড বাই এ রেড। ওকে, তা আমরা ফাইনাল যে এক্সপ্রেশনটা আসছে সেটা হচ্ছে ই অক্স বাই রেড ইকুয়াল টু ই নট অক্স রেড প্লাস আর টি এন এফ লন এ অক্স ডিভাইডেড বাই এ রেড। আর যদি এটাকে কনসেন্ট্রেশন হিসেবে নিই, আমি যদি মোলার কনসেন্ট্রেশন হিসেবে ধরি তাহলে আমি লিখতে পারি ই অক্স রেড ইকুয়াল টু ই নট অক্স রেড প্লাস আর টি এন এফ লন concentration of ox, molar concentration আর molar concentration of red.
আমি কিন্তু এই দুটো ইকুয়েশন আমি বার করতে পারলাম। এই দুটো ইকুয়েশন কিছুই নয়, নার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমি নার্স্ট ইকুয়েশন নিচ্ছি। এটাই আমার নার্স্ট ইকুয়েশনটা কোত্থেকে বার করতে পারলাম। আমি যদি ফিরে যাই তাহলে দেখব এই ট্রায়াঙ্গেলটাই কিন্তু আমাকে নার্স্ট ইকুয়েশন বার করতে সাহায্য করলো। এই নার্স্ট ইকুয়েশনের মাধ্যমে কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জের বেসিসে আমরা কিন্তু এই পোটেনশিয়ালটাকে বার করতে পারি। এটাই কিন্তু এই যে এই পোটেনশিয়ালটা হচ্ছে না, এই পোটেনশিয়ালটাই কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল হিসেবে আসবে। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, ফাইন, আর এইটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। যখন সিস্টেমটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকবে না তখন সেটা বোঝায় নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এইবারে আমাদের একটু স্ট্যান্ডার্ড কন্ডিশনটা বুঝতে হবে। আমরা কিন্তু নার্স্ট ইকুয়েশন ডিরাইভ করে ফেলেছি এবং সিম্পল একটা হাফসেল রিয়াকশন থেকে আমরা নার্স্ট ইকুয়েশনটা বার করতে পেরেছি। এইবারে দেখা যাক একটু এই স্ট্যান্ডার্ড কন্ডিশন নিয়ে একটু আলোচনা করা যাক। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইন থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তো আমরা একটু স্ট্যান্ডার্ড কন্ডিশনটাকে নিয়ে একটু আলোচনা করব। কি বোঝায় স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে? স্ট্যান্ডার্ড কন্ডিশন থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে একটা রেফারেন্স কন্ডিশন বোঝায়। এইবারে রেফারেন্স ব্যাপারটা বোঝা যাক। কোনো একটা স্টিকের হাইট যদি আমি 5 ফুট নিই, সেই 5 ফুটটা কিভাবে বার করছি যে আমি যদি সেটা আর্থ প্লেনে রাখি, যেটাকে আমি 0 হাইট ধরছি, তার বেসিসে আমি দেখছি তার লেন্থটা আমি যদি আর্থ প্লেনের ওপরে রাখি +5 হবে, আর যদি নিচে রাখি -5 হবে। তার মানে ওটা রেফারেন্সটা কি? 0, যেটা আর্থের রেসপেক্টে, আর্থের সারফেসে, মানে পৃথিবীর সারফেসের রেসপেক্টে আমি 0 নিয়ে নিচ্ছি ওটাকে। এবার আমি ধরলাম ওটা টেবিলের ওপর উঠে গেল। টেবিলের ওপর উঠে গেলে আমি তো আর্থ সারফেসের ওপর টেবিলটা আছে, তার ওপরে স্টিকটা আছে। এবারে আমি বলতে পারি যে কেউ বলতেই পারে যে আমি তো রেফারেন্সটা আমি 0 থেকে নেব। ঠিক আছে, আমি 0 থেকে নিলাম, টেবিলের হাইট হয়তো 5 ফুট, তাহলে আমার বলতে হবে যে স্টিকের হাইটটা 5 ফুট হয়ে গেল। কিন্তু সেটা নয়, কারণ আমার স্টিকের হাইট জানতে গেলে আমাকে ওই 0 রেসপেক্টে টেবিলের হাইট আর 0 রেসপেক্টে টোটাল হাইট বার করব, এবং তারপরে এই দুটো ডিফারেন্স করে নেব, দেখব যে আমার স্টিকের হাইটটা সেম থাকছে। ঠিক আছে, তার মানে রেফারেন্স একটা আমি দেখে নিলাম, সেই রেফারেন্সের বেসিসে আমি সব কটার হাইট দেখছি, তারপরে আমি ডিসাইড করছি কার ওপর রাখা আছে, কোন প্লেনের ওপর রাখা আছে, সে অনুযায়ী আমি এখানে সাবস্ট্রাক্ট করে ফেললাম। এবারে যদি নিচের দিকে রাখি ওটাকে অ্যাড করতে হবে, অ্যাড করলেই পাবো আমি। ঠিক আছে, তাহলে মানে আমার অ্যাড করলে মানে ওখানেও কিন্তু একটা মাইনাস আসবেই ফাইনালি, যখন আমি অ্যাকচুয়াল লেন্থ অফ যে স্টিকের লেন্থটা যখন বার করতে যাব। তো এইটা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রেও কিন্তু ওই রকম একটা রেফারেন্স কল্পনা করা হয়েছে। ঠিক আছে, এটা কল্পনা করা হয়েছে তার কারণ হচ্ছে যে থার্মোডাইনামিক্সের যে প্যারামিটারটাকে নিয়ে আমরা আলোচনা করছি, যে অক্সিলারি ফাংশন, সেটা হচ্ছে জি, গিভস ফ্রি এনার্জি। আর গিভস ফ্রি এনার্জি হচ্ছে এটা স্টেট ফাংশন। আর থার্মোডাইনামিক্সের স্টেট ফাংশন আরও কীরকম স্টেট ফাংশন আছে, যেমন আমার রয়েছে হচ্ছে এনথালপি। এইগুলোর কিন্তু অ্যাবসলিউট ভ্যালু আমরা জানি না। ঠিক আছে, আর অ্যাবসলিউট ভ্যালু জানা না থাকলেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমরা দেখছি যে ওয়ার্ক যেটা করব, যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক করব কিংবা মেকানিক্যাল ওয়ার্ক করব, সেই ওয়ার্কটা আমাদের যে করতে হচ্ছে তার জন্য আমার কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটা দরকার পড়ছে না, আমার দরকার পড়ছে ডিফারেন্স ভ্যালুটা, যেরকম ওই স্টিকের লেন্থটা বার করার মতো। আমার ওই যে ডিফারেন্স, যদি দুটো ফ্রি এনার্জি ডিফারেন্সটা বার করতে হচ্ছে, সেখান থেকে আমরা ডেল জি পাচ্ছি। সেই ডেল জিটা আমাকে দেখাচ্ছে কতটা আমি ওয়ার্ক করতে পারবো যদি ডেল জিটা নেগেটিভ হয়। ঠিক আছে, ওই অ্যামাউন্ট ওয়ার্ক আমি করতে পারবো। তাই জন্য ওই ফ্রি এনার্জি টার্মটা আসে, যে সিস্টেমের মধ্যে যে এনার্জিটা ফ্রিলি অ্যাভেলেবেল, যেটা ওয়ার্ক করার জন্য অ্যাভেলেবেল, সেটাই কিন্তু ফ্রি এনার্জি। আসলে এটাকে গিভস এনার্জি হিসেবেই বলা যেতে পারে, কিন্তু ওই ফ্রিটা অ্যাড করে দেওয়া হয় টু ইন্ডিকেট কে এইটাই আমার একমাত্র অ্যাভেলেবিলিটি এনার্জি সিস্টেমের থেকে পেতে পারি, তার বেশিও পাবো না, তার কমও পাবো না, যদি ওটা রিভার্সেবল আইডিয়াল সিচুয়েশন হয়। কিন্তু যদি রিভার্সেবল না হয় তখন কিন্তু লস হবে। আমরা কোনো সিস্টেমই রিভার্সেবল করতে পারি না, সেটা হচ্ছে একটা কাল্পনিক ব্যাপার,
ঠিক আছে, কারণ অত্যন্ত আস্তে হতে হবে প্রসেসটা এবং ইনফাইনিটেসিমাল স্মল প্রসেস হতে হবে, তার জন্য আমার ইনফাইনাইট টাইম লাগবে। সেটা তো পসিবল নয়, আমার একটা ফাইনাইট টাইমের মধ্যেই সব কিছু হয়, তখন কিন্তু লস হয়। সেই লসটাই আবার এন্ট্রপি হিসেবে ম্যানিফেস্ট হয়। এইটুকু আমরা মোটামুটি যে থার্মোডাইনামিক্স যা শিখেছি সেটা থেকে মোটামুটি আন্দাজ করা যেতে পারে। তার মানে আমরা দরকার কি ফ্রি এনার্জি ডিফারেন্স। এই ফ্রি এনার্জি ডিফারেন্স করার সময় আমি যদি দেখি ফ্রি এনার্জি, যে আমি একটা ফ্রি এনার্জি, এবারে দেখা যাক আমি একটা ফ্রি এনার্জি নিয়েছি G2, যে ফাইনাল ফ্রি এনার্জি আমি F হিসেবে ধরতে পারি, ফাইনাল। ঠিক আছে, আর একটা ফ্রি এনার্জি নিলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল। ফাইন। তা আমি এই দুটো ডিফারেন্স একটা ডেল্টা জি পাবো। তো এটা যদি নেগেটিভ হয় তাহলে সিস্টেম উইল ওয়ার্ক। ফাইন। তা এর জন্য আমার এই ভ্যালুটাও লাগতে পারে, এই ভ্যালুটাও লাগতে পারে। এইবারে সমস্যাটা শুরু, কারণ হচ্ছে আমরা স্টেট ভেরিয়েবলস এর অ্যাবসলিউট ভ্যালুটা জানি না, তার মানে এর ভ্যালুও জানি না, আর এইটা যে হয়েছে সেটার ভ্যালু আমি কি করে জানবো, কারণ অ্যাবসলিউট ভ্যালু জানতে হবে। তো কিন্তু আমি কিন্তু এই দুটোর ডিফারেন্সটা আমি জানতে পারি, এবং তার জন্য সেই জানার জন্য কি লাগবে, একটা বেসিক মেজারেবল কোয়ান্টিটি আমাদের থাকতে হবে, প্যারামিটার থাকতে হবে। সেই মেজারেবল প্যারামিটারগুলো, ইজিলি মেজারেবল প্যারামিটার কি কি আছে, ভলিউম আছে, প্রেশার আছে, টেম্পারেচার আছে। এই তিনটে জিনিস আমরা মোটামুটি সহজভাবে মেজার করতে পারি। ভলিউম মেজারমেন্ট যদিও একটু ডিফিকাল্ট, কিন্তু প্রেশার এবং টেম্পারেচার মেজারমেন্ট কিন্তু রিলেটিভলি ইজি। আমরা সেই তার সঙ্গে যদি একটা রিলেশন আমরা বার করতে পারি, তাহলে আমরা দেখব যে ওই রিলেশনটা থেকে আমরা ওই ডিফারেন্সটা বার করতে পারি। এবং যখন ডিফারেন্সটা বার করে নেব, তখন কিন্তু এই যে ইনিশিয়াল ভ্যালুটা, সেই ইনিশিয়াল ভ্যালুটাকে একটা কিছু অ্যাসাইন করা হয়। ঠিক আছে, ওইটাকে আমরা রেফারেন্স অ্যাসাইন করে নেব। ঠিক আছে, আমরা বলছি যে আর্থ ক্রাস্টের হাইট 0। আমরা যদি আর্থ সেন্টার থেকে ধরি তাহলে কখনোই 0 হবে না, আমরা তার মানে ওটা একটা অ্যাসাইন করেছি, তো 0 ভ্যালুটা। সেরকম এখানেও থার্মোডাইনামিক্সের ক্ষেত্রেও আমরা ওই জি ইনিশিয়ালটাকে একটা অ্যাসাইন করব, কোনো ভ্যালু দিয়ে আমরা ওটাকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, এবং যখনই ওটা একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দেব, তখন কিন্তু আমার এই ডিফারেন্সটা মেজার করা খুব সহজ হয়ে যাবে, কারণ অলরেডি আমার কাছে যে ভলিউম, প্রেশার অথবা টেম্পারেচার দিয়ে একটা রিলেশন রয়েছে, সেইখান থেকে আমরা টেম্পারেচার মেজারমেন্ট করব অথবা প্রেশার মেজারমেন্ট করব অথবা ভলিউম মেজারমেন্ট করে আমরা ওই ডিফারেন্সটা বার করতে পারি। সো আমরা এই জি ইনিশিয়ালটাকে একটা রেফারেন্স ভ্যালু দিয়ে অ্যাসাইন করব। এই জি ইনিশিয়ালটা একটা রেফারেন্স ভ্যালু দিয়ে অ্যাসাইন করব। ঠিক আছে, এইটাই হচ্ছে ওই স্ট্যান্ডার্ড স্টেটের সমস্ত কিছু লুকিয়ে আছে এর মধ্যে, এই রেফারেন্স ভ্যালুর মধ্যে। এবারে এই জিটা নিয়ে একটু ভাবা যাক, তাহলে আমরা দেখব কেন ওই নটটা আসছে, ওই সুপারস্ক্রিপ্টে একটা নট আসছে না, স্মল জিরো আসছে না, সেটা বুঝতে পারবো। তা আমরা যদি একটা আইডিয়াল সিস্টেম নিই, আইডিয়াল গ্যাস, এবং সিঙ্গেল মানে আমি ধরতে পারি, এবং মিক্সচার নিলেও কোনো ক্ষতি নেই, যদি আমি সিস্টেমটা নিই ক্লোজ সিস্টেম, আইডিয়াল গ্যাস অথবা মিক্সচার, ওয়ান কম্পোনেন্ট অথবা মিক্সচার, তার মানে কোনো রিয়াকশন হবে না, এবং ফিক্সড কম্পোজিশন, তার মানে হচ্ছে আমার কম্পোজিশন ভেরি করছে না, তার মানে আমার ফাংশনটা কি হবে, জি উড বি ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার অনলি। এবারে আমি আর একটা কন্ডিশন নিয়ে নিলাম, ফিক্সড টেম্পারেচার। তার মানে আমার যদি আমি জিটা দেখি ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার, সেটা আমি কি দিয়ে দেখেছি, ডেল্টা জি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি। ফাইন। তার মানে আমি যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তার মানে এটা আমার 0 হয়ে যাচ্ছে, তা আমি এবারে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। ডেল্টা জি আমার জি ইনিশিয়াল, আমি ইনিশিয়ালটাকে 1 ধরলাম, জি টু ইনিশিয়াল ফাইনালটাকে 2 ধরলাম, এখানে জি টু আর এখানে জি ওয়ান। ঠিক আছে, আর এখানে কি হবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ইকুয়াল টু ভি ডিপি আমার P1 ইনিশিয়াল এবং ফাইনাল
আমি দেখব কোন প্যারামিটারটাকে ইনিশিয়াল এবং ফাইনাল হিসেবে ধরবো লিমিটটাকে। এটাকে আমি করতে হয়, যেহেতু এটা সিঙ্গেল কমন আইডিয়াল গ্যাস এবং 1 মোল ধরা যাক, 1 মোল আইডিয়াল গ্যাস এবং whether গ্যাস মিক্সচার অর 1 কম্পোনেন্ট 1 মোলই থাকবে। তার মানে আমি করব পিভি ইকুয়াল টু, আমি জানি ইকুয়েশন অফ স্টেট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, এন হচ্ছে 1, তার মানে আমি ভি ধরবো আরটি বাই পি। কারণ আমি করে নিলাম না, আমি পি দিয়ে P1 P2 আরটি বাই পি ডিপি, আমি লিমিটটাকে দেখে নিলাম P1 P2 দিয়ে। আর পি হচ্ছে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করা যায়, টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তার মানে যদি ইন্টিগ্রেট করি G2 pressure equal to P2 temperature constant minus G1 pressure equal to P1 temperature constant equal to RT ln P2 by P1। এইবারে আমাকে কিন্তু এইটাকে আমি ভেবেছিলাম কি এটাকে রেফারেন্স একটা অ্যাসাইন করতে হবে, রেফারেন্স ভ্যালু। ফাইন, তো রেফারেন্স ভ্যালু করার জন্য আমাকে কি করতে হবে, এই প্রেশার দুটোকে দেখতে হবে, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তার মানে পি এবং P1 এবং P2 নিয়ে দেখতে হবে। এটাকে যদি আমি একটু ভেঙে নিই, RT ln P2 মাইনাস RT ln P1। P1 যদি, যেহেতু লনের মধ্যে আছে, P1 যদি 1 অ্যাটমসফিয়ার হয় তাহলে এই ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে 0। ঠিক আছে, যখন ওটা 0 হচ্ছে তখন P1 মানে 1 অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে যখন 0 হচ্ছে তখন আমার এই ভ্যালুটা যে একটা ভ্যালু অ্যাসাইন করছি সেটা হচ্ছে G1 নট। ওকে, সেটাই হচ্ছে G1 নট। আর G1 নটটা তখনই হচ্ছে যখন P1 ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার আর অ্যাট এনি টেম্পারেচার। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, এনি টেম্পারেচার মানে যে কোনো টেম্পারেচারে P1 যদি 1 অ্যাটমসফিয়ারে হয় তখন যে G1 এর ভ্যালুটা আমি অ্যাসাইন করছি সেই ভ্যালুটা আমি নিচ্ছি G1 নট। এই নটটা আসছে তখনই যখন P1টাকে আমি 1 অ্যাটমসফিয়ার নিচ্ছি। আর 1 অ্যাটমসফিয়ার নেওয়ার একটা সুবিধা কি, আমার এই অংশটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে RT ln P ফাইনাল। ওকে, আমার এই ভ্যালুটা নিলেই আমি কি দেখছি, ডেল্টা জি ইকুয়াল টু G2 মাইনাস G1 নট, তাহলে আমি RT ln P ফাইনাল পেয়ে গেলাম। আর জানি, টি জানি, প্রেশার আমি যা প্রেশার ফাইনাল প্রেশার হবে সেটা বসিয়ে দেবো, আমার ডিফারেন্সটা পেয়ে যাব। এইটা আমার ওয়ার্ক দিয়ে দেবে, ডব্লিউ ওয়ার্কটা দিয়ে দেবে। ঠিক আছে, তার মানে আমার কি হলো, এইটা যে G1 নট হলো, এই নটটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট অথবা রেফারেন্স স্টেট। ওকে, আর এটা হচ্ছে অ্যাট এনি টেম্পারেচার। তার মানে আমার রেফারেন্স স্টেট ও স্ট্যান্ডার্ড স্টেট হবে, এই নটটা মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। রিমেম্বার, প্রেশার ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার, আর এনি টেম্পারেচার হতে পারে। আর যদি আমরা যখন লিখি না 25 ডিগ্রি সেলসিয়াস, স্ট্যান্ডার্ড স্টেট বলতে কি বোঝো, 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার, কিন্তু ওই 25 ডিগ্রি সেলসিয়াসটা 100 ডিগ্রিও হতে পারে, 200 ডিগ্রিও হতে পারে, 300 ডিগ্রিও হতে পারে, কারণ ওই টেম্পারেচারটাকে আমি ফিক্স রেখে আমি ওই ডিফারেন্সটা, ফ্রি এনার্জি ডিফারেন্সটা বার করার চেষ্টা করছি। তার মানে আর প্রেশারটা যখনই আমি 1 অ্যাটমসফিয়ার করে দিচ্ছি ইনিশিয়াল প্রেশারটা, তখনই আমার ওই যে ইনিশিয়াল ফ্রি এনার্জিটা জি নট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এবার থেকে নিশ্চয়ই আর ভুল হবে না যে আমার রেফারেন্স স্ট্যান্ডার্ড স্টেট কি, যে 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার, এরকম নয়। তোমাকে বলতে হবে যে স্ট্যান্ডার্ড স্টেট হচ্ছে, স্ট্যান্ডার্ড স্টেট গিভস স্ট্যান্ডার্ড স্টেট ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড স্টেট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনিশিয়াল প্রেশার, যদি আমি যে প্রেশার মানে প্রেশারটাকে আমি যদি 1 অ্যাটমসফিয়ার রাখি, যে কোনো টেম্পারেচারে আমি যদি জিটাকে কোনো একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করি, সেই ভ্যালুটা আই ডোন্ট নো কি ভ্যালু, কারণ অ্যাবসলিউট ভ্যালু তো আমি জানি না, সেই ভ্যালুটাই আমি ধরবো G1 নট। আর ওই নটটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বোঝায়। এবারে দেখা যায় কেন এই 1 অ্যাটমসফিয়ার নিলে সুবিধা, জাস্ট একটা 1 মিনিটের ডিসকাশন। এটাকে যদি P1 এর বদলে আমি P2 নিতাম,
কিংবা P3 নিয়ে P1 এর মানে 1 অ্যাটমসফিয়ার বদলে আমি 2 নিলাম, 3 নিলাম, 1.5 অ্যাটমসফিয়ার নিলাম, তাতে আমার সুবিধা হতো না। তার কারণ হচ্ছে আমাকে কিন্তু ওই ভ্যালুটা বসিয়ে আমাকে ওই ক্যালকুলেশনটা করতে হতো, ওই রেশিওটা বার করতে হতো। তা আমার এখানে কি দরকার হচ্ছে, একটাই প্রেশার মেজারমেন্টের দরকার পড়ছে, অন্য প্রেশারটা তো আমি অলরেডি 1 অ্যাটমসফিয়ার করে রেখেছি, অন্য প্রেশারটা আমার দরকারই পড়ছে না। সেটাই আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, 1 অ্যাটমসফিয়ার। আর একটা জিনিস যদি আমি প্র্যাকটিক্যাল রেলিভেন্স দেখি, আমাদের নর্মালি যে অ্যাটমসফিয়ারে যে আমাদের অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফিয়ারে যে কাজগুলো হয়, সেই প্রেশারটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার ধরা হয়, ঠিক আছে? এই বেসিক্যালি 1 অ্যাটমসফিয়ার সেটাই ধরা, তাই জন্য আমরা 1 অ্যাটমসফিয়ারটাকেই রেফারেন্স করে নিয়েছি, ঠিক আছে? তার মানে এই নটটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার পার্সপেক্টিভে আর এনি টেম্পারেচার হতে পারে। আর আমি যখন স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, এটাকে SATP বলা হয়, তখন সেটা হচ্ছে, এইটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এইটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু, স্ট্যান্ডার্ড স্টেট অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, এই 25 ডিগ্রি সেলসিয়াসটা যে কোনো অন্য টেম্পারেচারও হতে পারে। তার মানে একটা জিনিস বোঝা গেল, যে নটটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের পার্সপেক্টিভে আর এনি টেম্পারেচার হতে পারে। আমরা যেটা বার করার চেষ্টা করছি সেটা 25 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে। আর এখানে যে আমরা ই নটটা করেছি সেটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, কারণ ই নট ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি নট বাই NF। এই নটটার মানে হচ্ছে যে এই ডিফারেন্সটা স্ট্যান্ডার্ড স্টেটের ডিফারেন্সের রেসপেক্টে করা হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা এই নটটার সম্বন্ধেও বুঝলাম, আর এটা কেন স্ট্যান্ডার্ড সেট সেটাও বুঝলাম। এবারে পরের ক্লাসে কিন্তু আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, দেখব কিভাবে এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা বার করা হয়, এবং তার সঙ্গে কিন্তু কিভাবে আমরা করোশনটাকে রিলেট করব। আস্তে আস্তে আমরা দেখবো, আস্তে আস্তে ঢুকবো করোশনের সঙ্গে এই ইকুয়েশনগুলো রিলেশন। আর একটা জিনিস, এই নার্স্ট ইকুয়েশনটা কিন্তু খুবই কাজে লাগবে যখন আমরা আগে করোশনের অ্যানালিসিস করব। আর নার্স্ট ইকুয়েশনে দুটো লাগবে, একটা হচ্ছে পোটেনশিয়াল, আর একটা হচ্ছে এই রেশিওটা আমার কিন্তু কাজে লাগবে। তো এখন আমি এইটুকুই শেষ করি এই ক্লাসে। পরের ক্লাস থেকে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ।